কমিউনিস্ট পার্টি কি পাকিস্তান চেয়েছিল? থাকতে থাকতে এই প্রশ্নটা প্রায় মাথাচড়া দিয়ে ওঠে। 1947-এর দেশভাগ ইতিহাসের পাতায় এক কালো অধ্যায়। একটা কাঁটাতার যেভাবে বদলে দিতে যাচ্ছিল একটা বিশাল সংখ্যক মানুষের বর্তমান, ভবিষ্যৎ এবং জীবনযাপন, সেই নজির ইতিহাসে বিরল। দেশভাগ ও পাকিস্তান গঠন নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের অবস্থান সম্পর্কে আমরা মোটামুটি অবগত, কিন্তু এ সময় কমিউনিস্ট পার্টি ঠিক কি করছিল? দেশভাগ ও পাকিস্তান গঠনে তাদের গুরুত্ব কতটুকু? পাস্ট বাই ইমনের আজকের এই পর্বে আমরা এই বিষয়টিকে খোলসা করতে চলেছি। চলুন শুরু করা যাক। 1920 সাল এম.এন. রয়, অবনী মুখার্জি, মোহাম্মদ শাফিক সিদ্দিকীর নেতৃত্বে তাশখন্দে গঠিত হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি। এই ধারাকে অব্যাহত রেখে 1925-এ কমিউনিস্ট পার্টি ভারতে তাদের কার্যক্রম শুরু করছে। মূল লক্ষ্য ছিল শ্রমিক ও কৃষকদের একত্রিত করা এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করা। অন্যদিকে 1906-এ মুসলিম লীগ গঠিত হয়ে গেছে। তারা প্রথম দিকে কিন্তু পৃথক রাষ্ট্রের দাবি জানাতো না। তারা প্রথম দিকে মুসলিমদের জন্য কেবল পৃথক নির্বাচনের দাবি জানাতো। 1909-এ পার্লামেন্ট সংস্কার আইনের দ্বারা তাদের এই পৃথক নির্বাচনের দাবি মেনেও নেওয়া হয়, কিন্তু দিন যত এগোলো তাদের এই পৃথক নির্বাচনের দাবি পৃথক দেশের দাবিতে পরিণত হলো। 1930-এ মোহাম্মদ ইকবাল অখণ্ড ইসলাম তত্ত্ব সামনে আনলো। 1933 চৌধুরী রহমত আলী পৃথক দেশের দাবিকে সামনে রেখে বললেন, এখন অথবা কখনো না। 1937 জিন্নাহ লখনৌয়ের একটি ভাষণে প্রকাশ্যে দ্বিজাতি তত্ত্ব সামনে আনলেন। অবশেষে 1940-এ মুসলিম লীগের লাহোর অধিবেশনে পৃথক রাষ্ট্রের দাবি সর্বসম্মতিতে গৃহীত হলো। 1930-এ ভারতের কমিউনিস্ট পার্টির কর্মসূচি কি হবে এই নিয়ে তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট স্টালিন একটা ড্রাফট প্রকাশ করলেন, যেটি ইতিহাসে ড্রাফট প্ল্যাটফর্ম অফ অ্যাকশন অফ দ্য সিপি অফ ইন্ডিয়া নামে বিখ্যাত। এবং এর দ্বারা ভারতের অবিভক্ত কমিউনিস্ট পার্টির কর্মসূচি সরাসরি সোভিয়েত ইউনিয়ন নিয়ন্ত্রণ করতে শুরু করলো এবং ভারতের কমিউনিস্ট পার্টির কার্যকলাপ ক্রমশ ভারত হিতৈষীর থেকে হয়ে উঠল ব্রিটিশ, পাকিস্তান ও সোভিয়েত হিতৈষী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা যেহেতু সোভিয়েত ইউনিয়নের মিত্রশক্তি ছিল, তাই ভারতের কমিউনিস্ট পার্টি হয়ে উঠল ব্রিটিশদের গোপন বন্ধু। 1941-এ সোভিয়েত ইউনিয়নের ওপর নাৎসি আক্রমণের পর সিপিআই এই যুদ্ধকে জনযুদ্ধ হিসেবে ঘোষণা করলো এবং ব্রিটিশদের যুদ্ধ প্রচেষ্টাকে সর্বসম্মতভাবে সার্বিকভাবে সমর্থন করলো। এর ফলে তারা 1942-এ গান্ধীজির ব্রিটিশ সরকার বিরোধী ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেয়নি। 22 ফেব্রুয়ারি 1946 সিপিআই এর সেন্ট্রাল কমিটির মেম্বার এস বাটলেওয়ালা একটা প্রেস কনফারেন্স করেছিলেন, যেটি বম্বে ক্রনিকলে 1946-এর 17 মার্চ প্রকাশ পায়, যেখানে বলা হয় সিপিআই এর তৎকালীন সম্পাদক পিসি যোশী ব্রিটিশ সরকারের সাথে একটা সন্ধি করে, যেখানে তিনি কথা দেন 1942-এ সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের সেনানীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে কমিউনিস্ট পার্টি ব্রিটিশ সরকারকে সাহায্য করবে। সেখানে যোশী সুভাষ বোসকে বিশ্বাসঘাতক এবং ফিফথ কলামিস্ট হিসেবে উল্লেখ করেন। এছাড়াও সেই সময় কমিউনিস্ট পার্টি ভারত বিরোধী প্রোপাগান্ডা তৈরির জন্য ব্রিটিশদের কাছ থেকে অর্থ সাহায্য পেত এবং মুসলিম লীগের সাথে তাদের গোপন আঁতাত ছিল। না, এসব কথা আমি বলছি না। এই সকল কিছুর বিবরণ পাওয়া যায় রমেশচন্দ্র মজুমদারের লেখা বই হিস্ট্রি অব দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া ভলিউম 3 পেজ নম্বর 569-এ। ভবানী সেনের লেখা অন দ্য রোড টু লিবারেশন থেকে জানা যায় সেই সময় কমিউনিস্ট পার্টির বিবৃতি ছিল মুসলিমদের পাকিস্তানের দাবি ন্যায়সঙ্গত এবং কংগ্রেস, কমিউনিস্ট পার্টি ও মুসলিম লীগের এই দাবিকে সমর্থন করা উচিত। এবং এই সময় কমিউনিস্টদের মুখে মুখে শোনা যেত এক বহুল চর্চিত স্লোগান, পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে, শুধু পাকিস্তান কিংবা মুসলিমদের সার্বভৌমত্বই নয়। কমিউনিস্ট পার্টির বিবৃতিতে বলা হয়েছিল ভারতবর্ষের প্রত্যেকটা ভাষাভাষী মানুষের পৃথক জাতীয়তাবোধ আছে এবং তাদের প্রত্যেকের পৃথক দেশ তৈরিরও স্বাধীনতা আছে। অর্থাৎ অবিভক্ত কমিউনিস্ট পার্টি ভারতকে বহু টুকরো করতে চাইতো। ব্রিটিশ ও মুসলিম লীগের সাথে গোপন আঁতাত এবং পাকিস্তান গঠনে কমিউনিস্ট পার্টির অবদান কতটা আশা করি তা স্পষ্ট হয়েছে। আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সহনাগরিকদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।